আপনি যেই পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটা কাঠামোবদ্ধ অবস্থা, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা, একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি? না, মুরব্বীর জায়গা না। বাস্তব কথা হচ্ছে, শুনেন, আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা সম্ভব নয়। কাজেই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই। সেনাবাহিনী, পুলিশ বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই সংকট এবং সামনের ভবিষ্যৎ এটা নির্ধারণ করতে হবে। সেখানে ছাত্র, এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকাররম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল, এটা যদি হইতো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। সাকিব ভাই যেটা বলেছে, সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো। আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামী কালকে থেকে তারাও অস্ত্র, আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত, কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন? একটা নির্ঘাত গৃহযুদ্ধ। হয়তো আমরা জয়লাভ করতাম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে। যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল 90 সালে, যেমনি নিয়েছিল 75-এ, যেমনি নিয়েছিল 71-এ, সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোনো আমাদের আছে বলে আমি মনে করি। জনাব, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, এবার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। ডক্টর ইউনূস সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য, এটা আসলে কতটা সিগনিফিক্যান্ট, এটা নিয়ে একটা বলবেন। এটা এক ধরনের স্বীকৃতি, কেউ কেউ বলছেন। চীনে গিয়ে 7 সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন, ল্যান্ডলক কান্ট্রি, এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা? বলা যায় এর প্রভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত, এটাও দেখছেন কিনা? আমি জানি যে অনেক বড় প্রশ্ন, অনেক বড় প্রেক্ষাপট, কিন্তু নূর যদি একটু 2 মিনিটে বলতেন। আমরা একই প্রশ্ন সাকিব ভাই। আমি সংক্ষেপে বলবো, যেহেতু আমার একটি প্রোগ্রাম আছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে প্রথমবারের মতো তিনি ক্ষমতা আসার পরে 8 মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং হয়েছে। এটা ইতিবাচক, কিন্তু এটা খুব বড় আহামরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না। আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। যদিও ভারত নিজের কারণেই আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। এখান থেকে উত্তরণে ভারতকে আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল। সেখানে এই মিটিং এর কিংবা ইউনূস স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাটকেলটি খেতে হবে। সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল, এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে, তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে। সেখানে ভারত একেবারে আমাদেরকে কোণঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না। তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য, একেবারে বন্ধ করতে আমরা চাই না। ওকে, সাকিব ভাই, আপনি একটু সংক্ষেপে বা 1.5 মিনিটে বলবেন কিনা চীন সফর, ভারত সম্পর্কে মতামত, বিশেষ করে যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি। না, ওইটা পরিষ্কার হয়েছে ভাই। আচ্ছা, ওইটা পরিষ্কার হয়েছে, আমি বুঝছি। আমার ধারণা দর্শকরাও বুঝেছেন, কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এক মুহূর্তে মন্তব্য করছেন। আপনি যদি ভারত সফর, আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়েছেন, সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি। কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্য দিয়ে সেটা একভাবে হয়, আর এটার অন্য মাধ্যমও আছে। কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না। বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে, তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায়, সুসম্পর্ক তৈরি করতে চায়। এইটা আমাদের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে, কারণ এটাই জনগণ চায়। ডক্টর ইউনূস আছে কিনা এই দৃঢ়তা, ডক্টর ইউনূস দেখাতে পারছেন কিনা? ডক্টর ইউনূস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার। ওকে, এই প্রশ্নটিও আপনাদের দুজনের জন্য। আমি একটু নূরকে শুনতে চাই আগে। নূর, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিতে অনেক ওলট পালট হয়েছে, কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে। সেইটার ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বাংলাদেশ চাইছেন তাদের আগ্রহে একটা জোট হতে পারে। এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে। এই মেরুকরণটা কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি?
আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে, আর এক অংশ আরেকটা দল করছে, সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে, এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি বা অতি রঞ্জন বা অতি প্রচার। একটা দল গঠন করেছে, তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই, রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন, আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক, রাজনৈতিক ভাবে তারা গড়ে উঠুক, সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট, আবার এইদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট। হ্যাঁ, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা সরকারে ছিল, আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় 42টি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিব ভাই সহ আমরা যে যুগপৎ আন্দোলন করেছিলাম, 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনের আগেই দিয়েছিলাম, সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোনো পরিকল্পনা নাই, তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে। কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না, তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল, আমরা যারা একটা নতুন রাজনীতি চাই, পরিবর্তন চাই, যারা একটা ইতিবাচক ভাবে আগামীর বাংলাদেশকে দেখতে চাই, তারা যদি একটা সরকার গঠন করতে পারি, নির্বাচন একটা জোট গঠন করতে পারি, সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে। সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধহয় এখনই সময় না, কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে, ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে। আমি সহজ সরল ভাবে এটা মনে করি, মেরুকরণের এখনো অনেক সময় বাকি, অনেক জল অনেক দিকে গড়াবে আমার মনে হয়, যদি সময় যত যাবে তত বোঝা যাবে। আপনি একটু মন্তব্য করবেন, কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে, পর্যবেক্ষণটা হচ্ছে এরকম, আন্দোলনের সময় জোনায়েদ সাকি যত গুরুত্বপূর্ণ থাকেন, নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না, এটা আপনি খেয়াল করেছেন কিনা এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। আচ্ছা দেখুন, আমরা এখন পর্যন্ত যে বাস্তবতায় আছি, সংস্কার সে বিষয়ে ঐক্যমত্য, তারপর সেই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, আগামী নির্বাচনটার মানে ক্যারেক্টার কি হবে, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে আমরা কিভাবে আখ্যায়িত করব, এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা চলছে। নির্বাচনী ঐক্য প্রশ্নে এখনো পর্যন্ত কংক্রিট কোনো আলোচনা হয়নি। এটা ঠিক যে বিএনপি সহ আমরা 39-42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, যুগপথের বাইরেও যার যার অবস্থান থেকে মোট 63টি দল আন্দোলন করেছে। এখন এখানে ইলেকশন যখন আসবে তখন এই পোলারাইজেশনটা হয়তো আরো স্পষ্ট হবে, কিন্তু এই মুহূর্তের এমফাসিস হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এবং এই দুইয়ের মিলে যে টোটাল রোড ম্যাপটা এটা কিভাবে আসছে সে বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা, এবং সরকার আশা করি এই বিষয়ে দ্রুত বৈঠক করে একটা জায়গা তৈরি করবেন। আমাদের আর গুরুত্বপূর্ণ জায়গা দেখুন, আমরা বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চাই। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এখানে ফাংশন করেছে, এটা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে তারা স্বার্থগত দিক থেকে তাদের হয়তো দল অনেক বড়, গণমানুষও সেখানে আছে, কিন্তু গণমানুষের স্বার্থের তারা কতটা প্রতিনিধিত্ব করেন, যারা ক্ষমতায় গিয়েছেন তাদের ব্যাপারে তো আমরা আমাদের বিভিন্ন সময় অবস্থান বলেছি। এবং যেহেতু আমরা মনে করি স্বার্থগত জায়গা থেকে গণমানুষের স্বার্থ রক্ষার দল এইখানে যথার্থভাবে ক্রিয়াশীল নয়, আমরা সেই দলটা গড়ে তুলতে চেয়েছি, জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছি, বাংলাদেশপন্থী, এবং একটা যে যাকে বলে যে জনগণের একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বার্থকে রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত করার জন্য আমরা রাজনৈতিক দল করি। এখন এখান থেকে মানে এই অবস্থানটি এই ধরনের দলকে জনগণের ভেতরে শক্ত শেকড় গাড়তে সময় লাগে। বিশেষভাবে আমাদের দলের জন্ম এবং বিকাশের প্রক্রিয়াটি একটা পুরোটা সময়টাই ফ্যাসিবাদের সময়কাল ছিল। এখন যার ফলে আমরা যেভাবে দল আকারে বিকশিত হওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব ছিল সেটা এর মধ্যে সম্ভব হয়নি, কিন্তু আমাদের দল এই অভ্যুত্থানের পরে যথেষ্ট মাত্রায় বিকশিত হচ্ছে এবং আমরা অচিরেই একটা জনগণের পক্ষের একটা শক্ত গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হব। আমি শেষ প্রসঙ্গে জনাব নূর আপনার কাছে যেতে চাই, সাকিব ভাইকে আমরা এরপর একটু শুনবো, যে আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায়, সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়েন না। আমরা এনসিপি রে যেমনি করে ধরি, মানে নতুন রাজনৈতিক দলরে, যে তোমরা ইফতারে টাকা পাইছো কই, গাড়ির শোডাউনে টাকা পাইছো কই, তোমরা বাসা ভাড়া কেমনে দেও, তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বললে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে, এবং আমরা দেখাই যে আমরা চাই না যে ওরা এগুলি করুক, কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? এক। দুই হচ্ছে, যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি, তাহলে তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত
এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না, মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে। আমরা কি তার জন্য রেডি আছি নূর, নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্শ? আপনার কাছে কি মনে হয়? না, এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে, আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন, আপনার আমার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে, যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে। তো এই যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ, সে যে জীবন দিয়েছে বা এই মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা। তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না, কোনো এমপি মন্ত্রীর ছেলেও না, এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি। তারা একটা সুন্দর দেশ, একটা সুন্দর ব্যবস্থা, এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল। সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি? এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবেই তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা পরিষদে গিয়েছেন, 1 জন পদত্যাগ করেছেন, 2 জনে আছেন, তো জবাবদিহিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে। তারা তো সরকারে আছে, সরকারের পার্ট। আমি কিংবা সাকিব ভাই, বিএনপি তো সরকারের পার্ট না, কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে। সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে, একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে, আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে, কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া, আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে, তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে, তাহলে তো এটা ক্রিটিসাইজ করবেই। এবং এইখানে এতদিন হয় নাই 50 বছরে, তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই, তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নাই। মানুষ তো একটা পরিবর্তন চাই, সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি। আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে, আমরা সেই সিস্টেম চালু করবো। আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি, এই যে কালো টাকার যে নির্বাচনে আধিপত্য, কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না, নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না। আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয়। কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন, এই সরকার ক্ষমতা এসেছে আজকে 8 মাস, সরকার শুরুর দিকে এসেই বোমা ফাটিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে যে উপদেষ্টারা আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে। কয়জন উপদেষ্টা দিয়েছেন? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন, কয়জন বলেছেন? তো এই সরকারও তো রাজনৈতিক সরকারের মতো, তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না আমলা সরকারি কর্মকর্তা কর্মচারীর বিপক্ষে যেতে পারে, সেটি নিয়ে আর আগালেন না। এই সরকার, এই যে গণ অভ্যুত্থানের একটা সরকার, তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সুচিকিৎসা। অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। কারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপও নিতে পারে নাই, বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায়, সেনানিবাস থেকে 626 জন পালিয়ে যায়। আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম, ঢাকঢোল পিটানোর চতুর্দিকে আওয়াজ, এই 8 মাসেও 8টা লাইনও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তো তারাও যদি এই পুরনো পথে হাঁটে, তাহলে এই পরিবর্তন কি দরকার ছিল? এত মানুষ কেন জীবন দিল? এই জবাব কে দিবে? তার জন্য আমাদের পরিবর্তন অবশ্যই করতে হবে, পরিবর্তনের পথে হাঁটতে হবে। আমার যেহেতু একটা প্রোগ্রাম আছে, আমি বিদায় নিচ্ছি, খালেদ ভাই যদি মাফ করেন। না না, কোনো অসুবিধা নাই, আপনি শুধু প্রশ্নটি শুনে রাখেন। আমরা জনাব জুনায়েদ সাকিকে শেষ প্রশ্ন করব। শেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপির সাথে হেফাজত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে, বিএনপি এবং কি এনসিপির সাথেও হেফাজত ইসলামের একটা বৈঠক হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং হেফাজত ইসলাম এবং ইসলামিক দলগুলোর ভূমিকা কি থাকবে সেটা নিয়ে আমরা শেষ প্রশ্নটা করব। আপনি চাইলে থাকতে পারেন, মন্তব্য শুনতে পারেন, অথবা আপনাকে আমি একটু 30 সেকেন্ড বলতে পারি এই বিষয়ে। এটা তো একদম যদি 30 সেকেন্ড বলেন তাহলে 30 সেকেন্ডে জাস্ট এইটুকু বলবো, বাংলাদেশে প্রায় 90% মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এখানে সাকিব ভাই ইসলামী সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করে না, আমিও করি না, আমরা করবো না। আমরা একটা লিবারেল পলিটিক্স করি আমাদের দলগুলো, কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা উগ্রপন্থা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে। এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি, সতর্ক থাকি,
এইটাই আমার আহ্বান। জনাব নুরুল হক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব জোনাস সাকিকে প্রশ্নটি আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে, জনাব নূর ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন, যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী এবং ইসলামী দলগুলোর ভূমিকা আপনি কিভাবে দেখেন? এই যে আসছে ভবিষ্যতে তারা কতটা ফ্যাক্টর, তাদের সাথে কাদের জোট হবে এবং এই ধরনের রাজনীতিতে আপনি এটা কি মনে করেন? প্লিজ মিউট ইজ মাইক। হ্যাঁ সাকিব ভাই। হ্যাঁ সাকিব ভাই। আচ্ছা, প্রথমত দেখুন কাদের সাথে কার জোট হবে এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত এগুলোর কোনো আলোচনা হয়েছে এরকমটা আমার জানা নেই। কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন জামাত ইসলামী সহ, আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন যে 1971 সালে রাজনৈতিক যে অবস্থান জামাত ইসলামী সহ 4টি দল নিয়েছিল, তাদের ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য সবসময় দিয়েছি যে 1971 সালে বাংলাদেশের যে উত্থান, তার জন্য যে মুক্তি সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম হয়েছে, এই 4টি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয়নি, পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে। ফলে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জনগণের কাছে তাদের যে ব্যাখ্যা সেটা হয়নি। তারা ক্ষমা চেয়েছেন এটা নিয়ে তারা বলেন, কিন্তু এটা স্পষ্ট, ক্ষমা যদি চেয়ে থাকেন এখনো তো চাইতে পারেন, তাই না? যে এই বিষয়ে তাদের জনগণের মধ্যে যেহেতু স্পষ্ট আছে সেই ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দেননি। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের অস্তিত্বের সাথে এটার সংযুক্তি আছে। সেই ক্ষেত্রে এই বক্তব্যটা আমরা সবসময় দিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে দেখুন, যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, মানে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে সেটা তো সেই দল ঠিক করবে, কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর মধ্যেই হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি বদলে ফেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের অবস্থান গ্রহণ করব, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মনে করি, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে, যেভাবে তার সর্বোচ্চ স্বার্থ রক্ষিত হতে পারে, আমরা সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি। আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে, যেটা নূর উত্তর দিচ্ছিলেন। দেখুন খালেদ, একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই, আর একটা প্রাইভেট কর ব্যবস্থা আছে, মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে। এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে, হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে, এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি, ওখানে তারা নানানভাবে মানে ট্যাক্স দেয়, রেন্ট দেয়, যাকে বলে বখরা দেয়। তো এই যে এই বখরা একটা বিরাট অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, যেটার সাথে রাজনৈতিক দল, বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় মানে এমবেডেড, একটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত থাকে। এখন এই যে জায়গাটা, এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্দোবস্তের একটা ফল। আমরা যে বন্দোবস্ত বদল কথা আমরা বলি, সেটা কেবলমাত্র কতগুলো কাঠামোগত নয়, সেটা আর্থসামাজিক ক্ষেত্রেও বটে। কিন্তু এটা তো কাঠামোগত পরিবর্তন, আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয়, তারপরে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য সেই রকম রাজনৈতিক শক্তিও লাগে যারা অঙ্গীকারাবদ্ধ। কিন্তু আমরা যখন নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের মধ্যে থেকে কখনো দল গড়ে উঠেছে, যেমন নূরদের দল যখন তৈরি হয়েছে, আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি, সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলকভাবে অগ্রজ। সেই জায়গা থেকে আমরা কিন্তু নূরদেরকে স্বাগত জানিয়েছিলাম, এমনকি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলাম। এনসিপি গঠনের আগে তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে, বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সবভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সংগঠিত করে আসতে চায় সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি, এবং এখনো আমরা তাদেরকে ওই ইতিবাচক জায়গা থেকেই দেখি। সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি মানে গালাগালি তো আমি করি না, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থান নিই না। আমরা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখানোর চেষ্টা করি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা, যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে, এবং আপনার হাতে ক্ষমতা আছে, তাহলে কি হবে, ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে এসে জড়ো হবে এবং ওই পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে। তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান, আপনার কাঠামোটা এমন ভাবে দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না। মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে
আপনাকে সতর্ক থাকতে হবে। Right. আপনি যদি একটা কাঠামোকে এমন ভাবে গড়ে তোলেন যে কাঠামোর মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন, তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না, আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা Right. বলে, অর্থাৎ লোকেরা যা বলে সেটা শুনতে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাত্রদের নতুন দলকে কিংবা অন্যান্য দলকেও আমরা আহ্বান জানাই যে আমাদের কাঠামোগত বদলের জায়গায় ওইটা যদি আমরা না করি, তাহলে এই যেমন এখন ধরুন বিএনপির কথা বলি, আমাদের আর সময় নেই সাকিব ভাই, আমরা অলরেডি এক লাইনে বলি। না 30 সেকেন্ডে বলেন ভাই, 30 সেকেন্ড। বিএনপির মতো দল তারা সেন্ট্রালি মানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে পুরো মহাসচিব থেকে শুরু করে সবাই বলছেন যে চাঁদাবাজি এটা নিয়ন্ত্রণ করতে, বহিষ্কার করছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে জায়গাটা, এটা কাঠামোগত সমস্যা, মানে এটাতে আমি সমালোচনা করেই বলছি যে একটা কাঠামোগত সমস্যাও আছে। ফলে আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই যেমন আইনগত, সাংবিধানিক কাঠামোগত এটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাকিব ভাই, যে মাঝে মাঝে কাঠামোগত পরিবর্তন, যে মাঝে মাঝে ক্ষমতাধরদের অনেকেই বলছেন যে তাদের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, সেটি একটি আসলে অ্যাড্রেস করা দরকার, স্ট্রাকচারালি জায়গাটা দেখা দরকার। এটা সাকিবের সাথে আমি একদম একমত। জনাব জুনায়েদ সাকি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করব আপনার In the foggy morning, a man walks down the road, cell phone in hand, and a group of people trudge along, united in the misty air. The large body of water surrounded by trees creates an ethereal scene. The sun peeks through the trees, casting a gentle glow. A boat rests in the water, and a man sits beside a girl on a bench.